হাফিজের কথায় ভ্রুক উচকে এলো আলিয়ার। মনে প্রশ্ন জাগলেও মুখে প্রকাশ করার ইচ্ছেই জাগলো না। চঞ্চলিত পায়ে বিছানা ছেড়ে ব্যালকনিতেই হাজির হলো সে। অতপর হাফিজের উদ্দেশ্যে মিহি কণ্ঠে বলল, এসেছি। আকাশের দিকে তাকা, মুখ তোল। আলিয়া কৌতূহল মিটাতে আকাশ পানে চাইল। চোখের দৃষ্টি উজ্জ্বল হলো, ঠোঁটের কোণে অবস্থিত হলো অসম্ভব মাধুর্য হাসি। কি সুন্দর চাঁদ! সারা দিন রাত পড়ার ক্লান্তি, বিরক্তি নিমেষেই দূর হলো আলিয়ার। হাফিজ নিজের রুমে জানলার পর্দা ভেদ করে আকিদয় স্থির করলো আলিয়ার উপর। রাস্তার এপাশ ওপাশ বাড়ি তাদের, তাই এই সুবিধে। রুমের লাইট অফ থাকায় আলিয়ার চোখ গেল না হাফিজের উপর। অবশ্য ব্যালকনিতে এসে একবার কোনা চোখে তাকিয়েছিল সে হাফিজের রুমের দিকে। চাঁদের স্নিগ্ধ আলোয় মিছিল জমেছে আলিয়ার মায়াবী চেহারায়। হাফিজ যেন সুন্দর করে নতুন করে আবিষ্কার করলো আলিয়াকে। ইস, কি শোভনীয়, কত মুগ্ধময় লাগছে আলিয়াকে। হাফিজ খেয়াল করলো তার হার্টবিট হুট করেই দ্বিগুণ বেগে প্রবাহিত হচ্ছে। নিজের জন্য মায়া জাগলো হাফিজের। কেন? আলিয়াই কেন? এরই মধ্যে ফোনের ওপাশ থেকে শোনা গেল আলিয়ার মোলায়েম কণ্ঠ। ভীষণ সুন্দর। এক দমকা হাওয়ায় আলিয়ার কোলা চুল উড়ে পড়ল তার চোখে মুখের উপর। শীতলতা ছাড়িয়ে পড়ল চারিদিকে। হাফিজ বশীভূত আলিয়ার পানে তাকিয়ে শান্ত স্বরে বলল, সত্যি ভীষণ সুন্দর। কলেজ শেষে আতিকাকে বিদায় জানিয়ে ইয়ানা ফুটপাত ধরে হাঁটা ধরল। অটো রিক্সা আজ কিছুই চোখে পড়ছে না তার। তাই ভাবলো হেঁটেই যতটা যাওয়া যায় যাবে। মনটা ফুরফুরে, মেজাজ ভালো, শরীর ছুঁয়েছে ঠান্ডা হাওয়া। মনোরম পরিবেশে হৃদয় জোড়ালো তার। মেজাজ ফুরফুরে হওয়ার আরেকটা কারণ এটাই যে ইব্রাহিম সাহেবের কথা স্থগিত রাখা হয়েছে কিছুদিন। মিস্টার আফতাব ইব্রাহিম সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়েছে এই বিষয়ে বলেছে, আব্বা, ছেলে মেয়ে তো একই বাড়ির, রিচার্জ সবে ফিরেছে, আর ইয়েনার জন্য এসব কিছু নতুন। তারপর জিনিসপত্র এক রুম থেকে অন্য রুম শিফট করতে সময় তো লাগে। ওদের দুজনকে একটু ওদের মতো ছেড়ে দিই, সকলের সাথে খাপ খাইয়ে নিতে পারলেই তারা নিজে থেকেই এক রুমে শিফট হবে। ছেলের কথায় কিছুক্ষণ চুপ থেকে মঞ্জুর পোষণ করলেন। ব্যাস, মেজাজ ফুরফুরে তখন থেকেই ইয়ানার। চিন্তামুক্ত মন মস্তিষ্ক, আর কি লাগে। মনের আনন্দে হাঁটছে আর রাস্তার আশেপাশে চোখ বোলাচ্ছে ইয়ানা। ব্যস্ত এই শহরে নিজেকে যেন মুক্ত পাখি মনে হচ্ছে তার নিজেকে। মাথায় চাপানো ওড়না একটু টেনে নিল সামনের দিকে। হঠাৎ চোখ গেল তার বাঁ পাশের একটা পাঁচিলের উপর। অনেকটাই উঁচু পাঁচিলের মাথা, যেখানে একটা বিড়াল গুটিসুটি মেরে বসে অনবরত নিজের ডাক ছেড়েই যাচ্ছে। হয়তো ভয় পাচ্ছে। হিয়ানার মনটা ধুপ করে উঠল। বিড়ালের প্রতি ছোটবেলা থেকেই তার আকর্ষণটা অত্যাধিক বেশি। এগিয়ে গেল পাঁচিলের ধারে, দুই হাত বাড়িয়ে দিল বিড়ালটির দিকে আর বলতে শুরু করলো, ভয় পেও না, লাফিয়ে আমার কাছে আসো, আমি ধরে ফেলবো তোমায়, একদম ভয় পেও না। হিয়ানার এত ডাকাডাকিতেও বিড়ালের ভয় কমল না। সে একইভাবেই গুটি গুটি মেরেই নিজের ডাক চালিয়ে গেল। পাঁচিলটা অনেকটা উঁচু, এদিকে ইয়ানার হাইট খুব বেশি হলে 4 ফুট 10 ইঞ্চি। আজ ইয়ানার অজান্তেই একটু আফসোস হলো নিজের হাইট নিয়ে। আর একটু লম্বা হলে কি যায় আসতো। পরক্ষণেই স্মরণে এলো এই দুনিয়ায় তার থেকেও কত কম হাইটের মানুষ আছে। তাদের বয়স বেড়েছে কিন্তু উচ্চতা আর বাড়েনি। ইয়ানা মাথা চাকালো, সৃষ্টিকর্তায় শুক্রিয়া আদায় করলো নিজের উচ্চতা নিয়ে। থাক না একটু কম উচ্চতা, ক্ষতি কি তাতে। ইয়ানার ভাবনা চিন্তার মাঝে তার পাশে এসে দাঁড়ালো একটা অবয়ব। সেও ইয়ানার মতোই হাত দুটো বাড়িয়ে দিয়ে বিড়ালটার দিকে। আর পরক্ষণেই বিড়ালটা ঝাঁপ মেরেই সেই মানুষটির কোলেই চলে এলো। ইয়ানা মুহূর্তেই ঘাবড়ে গেল। চঞ্চলিত চোখে তাকিয়ে তার পাশে তাকাতেই অজান্তেই তার সর্বাঙ্গ জমে গেল। মুখের থুকপুকানি বাড়ল। প্রশ্ন এলো মাথায়, ইনি এখানে কি করছে? ইয়ানার চাহনি দেখে রিফাত হালকা গলা কেশে তার উদ্দেশ্যে বলল, গাড়িতে বসো। ফুঁসে উঠল ইয়ানা। রিফাতের হাত থেকে বিড়ালটাকে ঝট করে নিজের কোলে নিয়ে নিল। অতপর ঠোঁট বাঁকিয়ে নাক ফুলিয়ে বলল, যা বলার এখানেই বলুন, আমি কোথাও যাব না আপনার সাথে। রিফাত তাতে দাঁত পিষে হাত মুঠো মেরে ধরে টানিয়ে বামিয়ে তাকালো।
রাগ মাথায় চড়েছে ধীরে ধীরে। এই মেয়েটার কথাবার্তা তাকে ক্ষণে রাগিয়ে দিতেই সক্ষম। রুদ্ধ দুটো নিঃশ্বাস ছাড়লো, ততপর শান্ত গলায় বলল, ইয়ানা, ম্যাচ আজ বেগড়াবে না। এমনিতে কলেজের কাছ থেকে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। এখন চুপচাপ গাড়িতে বসবে। আর না বসলে কি করবেন? হ্যাঁ, যাবো না আপনার সাথে। এমনিতেও আমাকে আপনি খুঁজবেনই বা কেন? সম্পর্ক মানে না আমার সাথে কথা বলতে চান না, তাহলে এত ঘেঁষাঘেঁষি কিসের আমার সাথে? রাগ মাথায় উঠে নাচতে শুরু করেছে রিফাতের। ইয়ানার কোল থেকে বিড়ালটাকে নামিয়ে রাস্তায় রাখলো। ইয়ানার বাহু ধরে নিজের সান্নিধ্যে নিয়ে আসলো। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, অনেক বলেছ, আর না। আর একটা কথা বললে থাপড়িয়ে সব কয়টা দাঁত ফেলে দেব। স্টুপিড। ইয়ানা এবার দ্বিগুণ তেতে গেল। রাগের গড়গড় করতে করতে রিফাতের আরও সামনে চলে এলো। আক্রোশে এসে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে বলতে লাগলো, কি ভাবেন হ্যাঁ নিজেকে নিজে? বিদেশ ফেরত ডাক্তার বলে কি মাথা কিনে নিয়েছেন আমার? আপনি যখন যা বলবেন তাই কেন করতে হবে আমাকে? আপনাদের বাড়িতে থাকি বলে তাই? যাবো না, যাবো না, যাবো না আপনার সাথে। কি করবেন করে নিন। রিফাতের দৃষ্টি এবার হুট করেই শান্ত হয়ে গেল। নিজের ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। দেখলো কিছু মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। আবার কিছু টিনেজাররা মিট মিট করে হাসছেই তাদের দিকে তাকিয়ে। রিফাত এবার মাকা হাসলো। ইয়ানার দিকে আরও একটু ঝুঁকে গিয়ে বলল, পরিষ্কার করে বলো না যে তুমি সেদিনের মতো আমার কোল উঠতে চাইছো। এটা মুখে বললেই হয়। আচ্ছা, বুঝেছি। ওয়েট। ইয়ানা এবার চমকালো, ভরকালো। অপ্রস্তুত হয়ে ছিটকিয়ে সামান্য দূরে সরে দাঁড়ালো রিফাত হতে। এতক্ষণে হিংস্র বাঘিনী হুট করেই বিড়াল ছানা বনে গেছে। লজ্জায় চোখে মুখে হাত বুলিয়ে আশেপাশেই তাকালো। আশেপাশের মানুষই তাদের দিকে কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছে তা দেখে ইয়ানা আরও বেশি লজ্জা পেয়ে গেল। রিফাত এবার উপহাস স্বরূপ একটা হাসি দিল। বুঝেছে তার ডোজ কাজে লেগেছে। সময় ব্যয় না করে ইয়ানার হাত ধরে গাড়িতে বসায় আর নিজে বসে ড্রাইভিং সিটে। ইয়ানা কিছু বলার মতো ভাষা খুঁজেই পেল না, তাই চুপ থাকাই শ্রেয় মনে করলো। সময় পেরোলো। গাড়ির জানলা ভেদ করে স্নিগ্ধ হাওয়া ছুঁয়ে দিল ইয়ানাকে। এতক্ষণে ফুরফুরে মন মস্তিষ্ক হঠাৎ করে অনুদগ্ধে হয়ে পড়ল। চঞ্চল মেয়েটা শান্ত হয়ে পড়ল। গলা কেমন ভার ভার লাগছে। চোখটা মিটমিট করে বার কিছু বন্ধ করলো, খুললো। সময় পেরালো স্রোতের মতো। প্রায় 15 থেকে 18 মিনিটের মধ্যে গাড়ি এসে থামলো একটা লেকের ধারে। রিফাতের না বলতে ইয়ানা ডোর খুলেই নেমে পড়লো। দিশাহীন হেঁটে গেল সামনের দিকে। বিশাল একটা ঝিল, আশেপাশে সবুজ ঘাসটির কার্পেট। লোক সহ কম হলেও প্রায় কজনই কপত কপতিরই, তাই একে অপরের দিকে তাকানোর সময়ই নেই কারোর। মুহূর্তের মধ্যেই রিফাত এসে ইয়ানার পাশে দাঁড়ালো। লম্বা একটা শ্বাস টেনে ইয়ানার উদ্দেশ্যে কিছু বলার জন্য উদ্যোগী হতেই ইয়ানা ঝিলের জলে নিজের অবয়বের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি জানি আপনি এই সম্পর্ক চান না। জোর করে আর যাই হোক, কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। একটা সময় হয়তো আপনি এই নামমাত্র সম্পর্কের থেকে মুক্তি চাইবেন, কিংবা হয়তো চাইছেন। আজ আমি আপনাকে বলছি, আপনি যখন খুশি আমার থেকে মুক্তি নিতে পারেন। চিন্তা নেই, কোনো দিন কোনো রকম অধিকার নিয়ে আপনার কাছে যাব না। আপনি নিজের মতো করে জীবন কাটাতে পারেন। আমি কোনোদিন বাধা হব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ইয়ানা। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। বুকের বাঁ পাশে সৃষ্টি হয়েছে তীব্র যন্ত্রণা। অদ্ভুত অনুভূতিরা তলা পাকিয়ে গেছে গলার মাঝ বরাবর। রিফাত শান্ত দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না। সে তো ইয়ানাকে এনেছিল কিছু কথা বলার জন্য। তার বন্ধু আহিলের পরামর্শে ইয়ানাকে কিছু অতীত বলতে এসেছিল সে, কিন্তু ইয়ানার কথার কাছে তার সব শব্দ মিলিয়ে গেল। আমি একা যেতে পারবো, আপনাকে আমার সাথে আসতে হবে না। চিন্তা নেই, দাদুর কথাতে আমরা এক রুমে থাকবো না। চলে গেল ইয়ানা। চোখ তুলে কিংবা ঘুরে পর্যন্ত তাকলো না সেই রিফাতের দিকে। দেখল না রিফাতের শান্ত স্নিগ্ধ মুখশ্রী। সময় যে প্রবাহমান, তা কারোর জন্যই থেমে থাকে না। পেরিয়েছে বেশ অনেকটা সময়। দিন গেছে গেছে রাত্রি। সেই দিনের পর থেকে দূরত্ব বজায় রেখেই চলা, এড়িয়ে যাওয়া সমস্ত কিছু আগের থেকে আরও বেশি প্রখর হয়েছে। কাছে আসবে না বলে পণ করেছে। যতটা সম্ভব ব্যবধানে থাকবেই ইয়ানা।
সব কিছুর পরেও কি যেন একটা মোহনী শক্তি, এক অদ্ভুত আকর্ষণ। এদিকে রিফাতের চাপ বেড়েছে, প্রায় সময় তাকে বাইরেই কাটাতে হচ্ছে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও বারবার মনে পড়ছে ইয়ানার বলা সেই তিক্ত বলি। মাঝে মধ্যেই ইয়ানার কথা চিন্তা করে ডুব দিচ্ছে গভীর ভাবনায়। আর কখনো মাথা ঝাঁকিয়ে সব চিন্তা দূরেই ঠেলে দিতে চাইছে। কি এক অদ্ভুত ধাঁধায় পড়েছে সে। মেয়েটার থেকে সেই তো দূরে থাকতে চেয়েছিল, আর এখন যখন ইয়ানা নিজেই এই সম্পর্ক থেকে তাকে মুক্তি দেবে বলে জানালো, তখন এই ধরনের অনুভূতি কেন? টিউশন শেষে দাঁড়িয়ে আছে আলেয়া। চারিদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে। ঠান্ডা কালে এই এক সমস্যা, সন্ধ্যা নামে অনেক আগে। আলেয়া চিন্তিত মুখে হাত উঁচিয়ে বারবার ঘড়ি দেখছে। একটা অটো তার চোখে পড়ছে না। এদিকে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা চলে গেছে নিজ নিজ গন্তব্যে। আর হিম শীতল আবহাওয়ায় দফা রফা অবস্থা আলেয়ার। বারবার হাতে হাত ঘষে চোখে মুখে বোলাচ্ছে। এরই মাঝে কোথা থেকে রকেটের বেগে এক বাইক এসে দাঁড়ালো ঠিক আলেয়ার পায়ের একদম সামনে। আলিয়া ভয়ে দুই পা পিছিয়ে গেল। ভয়ে শরীর কেঁপে উঠল। আর একটু হলেই তার পা আজ শেষ। মুখে হাত রেখে জোরে নিঃশ্বাস নিয়ে সামনেই তাকাতেই মেজাজ বিগড়ে গেল। দাঁত কিরমির করে বলল, হাফিজের বাচ্চা, হাঁপানি রোগী, চোখে কি মার্বেলের গুলি লাগানো, নাকি হাতে বাইক পেয়ে ভেবেছে ওটা হেলিকপ্টার? যত সব। আরেকটু হলেই তো আমি পা থাকতে খোঁড়া হয়ে যেতাম। খোড়া হলে তো আমারই ভালো, তোকে নিজের চোখের সামনে বসিয়ে রাখতে পারতাম। বিড়বিড় করে বলা কথাই নিজেই অবাক হয় হাফিজ। মেয়েটা তার মাথা প্রায় নষ্টই করে ফেলেছে। হাফিজের বিড়বিড় করা দেখে আলিয়া আরও তেতে গেল। তেড়ে এসে বাইকের ওপর ধুম করে হাত মেরে বলল, কি বিড়বিড় করছো? যা বলার মুখের সামনে বলো। যেখানে আমার কথা আমি নিতে পারছি না, সেখানে তোকে বললে তুই হ্যাবলা হয়ে যাবি। কি কি? আন্ডা, বাইকে বস। কেন? আর তুমি এখানেই বা কি করছো? নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দায় এখানে হাজির হয়েছো, তাই না? বাড়ি গিয়ে ছোট মাকে সব বলবো, দেখো। অত প্রশ্ন কিসের? আর তোর মাথায় এত চিপ ভাবনা চিন্তা আসে কোথা থেকে? আমার মতো হ্যান্ডসাম শেষ পর্যন্ত কিনা মেয়ে পটাবে? ইস, বসতে বলেছি বসবি, না হলে তোর লস। রাস্তাঘাট শুনশান প্রায়, একটাও অটো চোখে পড়বে কিনা সন্দেহ। বাদবাকি তোর ইচ্ছে, বসলে বস, না হলে আমি যাই। পুরো কথা শেষ হওয়ার আগে আলিয়া ভালো বাচ্চাদের মতো হাফিজের বাইকের পিছনে বসে পড়ে। হাফিজ প্রথমে ঘাবড়ে গেলেও পরে স্বাভাবিক হয়ে যায়। মনে মনেই হাসল। প্রশান্তি অনুভব করছে প্রবল। বাইক স্টার্ট দেওয়ার আগে সতর্কতা সংকেত হিসেবে বলল, ধরে বস, পড়ে যাবি না হলে। আলিয়া নাকচ স্বরে বলল, কিছু হবে না, আমি ঠিক আছি। আলিয়ার কথা ঠিক পছন্দ হলো না হাফিজের। চোয়াল শক্ত রেখে বাতাসের ন্যায় বাইক ছোটানো মুহূর্তেই এক নরম হাত জোড়া শক্ত করে পেঁচিয়ে ধরল হাফিজের কোমর। স্পর্শ পেয়ে বাঁকা হাসলো হাফিজ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, কথাটা চরম সত্য বলে দাবি করলো হাফিজ। লার্জ স্লাইস পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্কস আর ক্রিমি পাস্তা খেয়ে সন্তুষ্টির ঠেকুর তুলল আলিয়া। চেয়ারে গা এলিয়ে দিয়ে রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে তার সামনে বসে থাকা হাফিজ হাঁ হয়ে তাকিয়ে আছে আলিয়ার দিকে। সে জানে আলিয়া অত্যন্ত রকমের পছন্দ করে জাঙ্ক ফুড, কিন্তু তা বলে এত খাবার সে একা সপাট করে ফেলবে সেটার সম্বন্ধে অবগত ছিল না হাফিজ। হাফিজের চাহনি বুঝতে পেরে আলিয়া চেয়ারে ভালো করে বসে, মেঘি হাসি দিয়ে বলে, আসলে দুপুরে কিছু না খেয়েই পড়তে গিয়েছিলাম। সকালে নাস্তার পর এই খেলাম সবে, তাই একটু বেশি খেয়ে ফেলেছি আর কি। বাই দা মেঠো পথ, তুমি নামক কিপটা আজ এত বদন না, ব্যাপার কি? হুম। হাফিজ আলিয়ার বাচ্চামি স্বরূপ কথায় অসাধারণ হাসলো। কিছুটা খারাপও লাগলো। মেয়েটা কতটা সময় অবক্ত এই মেয়েটা জানেই না তার এই ধরনের আচরণে এক পুরুষ অবাঞ্ছিতভাবে এলোমেলো হয়ে যায়। হাফিজের এবার লম্বা শ্বাস টানলো, অতঃপর শান্ত স্বরে বলল, চাকরি হয়েছে আমার, আমার সবার আর কষ্টের ফল আল্লাহ আমায় দিয়েছে আজ। আলু। এতক্ষণ ছটফটে আলিয়া সহসা শান্ত হয়ে গেল। কেমন নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছে হাফিজের দিকে। অতঃপর ঝট করে চেয়ার ছেড়ে উঠে হাফিজের সামনে গিয়ে দাঁড়ালো। হাফিজকেও টেনে দাঁড় করিয়ে উৎফুল্লতার সাথে আলিয়া ঝাপটে ধরল হাফিজকে। আলিয়া দেখেছে হাফিজের প্রতিকূল অবস্থা,
দিন রাত এক করে হাফিজের প্রস্তুতি দেখেছে সে। তাই তো এখন হাফিজ এর সাফল্যের কথা শুনে নিজেকে সামনেই রাখতে পারল না। ছোট্ট পবিত্র মনে কোনো রকম জিলিপির প্যাঁচ ছাড়াই সান্নিধ্যে গেল হাফিজের। এদিকে হাফিজের অবস্থা কাহিল, বিবশ হয়ে গেল মুহূর্তেই। বুক কেঁপে উঠল, কপালে মুহূর্তেই বিন্দু ঘাম জমতে শুরু করেছে, গলা কেমন শুকিয়ে আসছে। আশেপাশের মানুষজন খাওয়া ছেড়ে মিটমিট করে তাদের দিকেই তাকিয়ে আছে। হাফিজ এবার নিজেকে শান্ত রাখতে গলা কিসে নিজেদের টম অ্যান্ড জেরির পর্ব শুরু করার জন্য আলের উদ্দেশ্যে বলে, ওরে চতুর ফকির, কিন্তু আমি একবারই খাবো, এইসব করে কোনো লাভ হবে না। আলে এবার ঠোঁট বাঁকা করে মাথা তুলল, সজোরে এক খুশি মারল হাফিজের বুকে। সঙ্গে সঙ্গে হাফিজ বুকে হাত রেখে আর্তনাদ করে বলল, আহ আলু। কাল প্রায় মাঝ রাতেই রিফাত বাড়ি ফিরেছে। ক্লান্ত শরীর বিছানায় মিলে ধরতেই রাজ্যের ঘুম এসে চোখ জুড়ালো। এখন বাজে সকাল 8:10-এর কাছাকাছি। বিছানা ছেড়ে আড়ামোড়া ভেঙে উঠে বসলো রিফাত। আজ বেশ ফ্রেশ অনুভূত হচ্ছে তার, মেজাজটাও বেশ মনোরম। ফ্রেশ হয়ে গায়ে জ্যাকেট জড়ালো, অতঃপর হেসে দাঁড়ালো তার বেলকনিতে। স্নিগ্ধ বাতাসে শ্বাস টানলো, চোখ ঘুরে না চাইতেও ইয়ানার বেলকনির দিকেই দৃষ্টিপাত করলো। নানান রকমের ফুল দিয়ে সাজানো মেয়েটার বেলকনি। ফুলের সমাহারের সাথে টমেটো গাছও রয়েছে, তাতে প্রায় 4টা মতো টমেটো ফেলেছে। আরও আছে লঙ্কা গাছ, সেখানেও ডজন খানিক সবুজ ছোট বড় লঙ্কা হয়ে আছে। রিফাত বেশ মুক্ত হলো ইয়ানার কর্মের প্রতি। ছোটবেলা থেকেই মেয়েটা আলাদা, তার সুখ আশা আকাঙ্ক্ষা খুবই সীমিত, অল্পতেই সন্তুষ্ট। কারোর গলার স্বর পেয়ে রিফাত মাথা নাড়ালো, দেখলো ঠিক তার সামনের রাস্তায় ইয়ানা দাঁড়িয়ে আছে, সাথে আছে পাশের বাড়ির ছেলেটা। বেশ কয়েকবার চোখে পড়েছে ছেলেটা রিফাতের, কিন্তু ইয়ানার সাথে ছেলেটার কি কথা থাকতে পারে? কি সুন্দর হেসে হেসে কথা বলছে ইয়ানা ছেলেটার সাথে। কই, তার সাথে তো এরকম করেই কথা বলে না। রেলিংয়ে রাখা হাত শক্ত হলো রিফাতের। না চাইতেও এক সুপ্ত রাগ কাজ করছে ইয়ানার প্রতি। তারা রিফাতকে খেয়াল না করলেও রিফাত তাদের সম্পূর্ণ দেখতে পাচ্ছে এবং তাদের কথা শুনতে পাচ্ছে পরিষ্কারভাবে। এরই মধ্যে রিফাত শুনতে পেল ছেলেটির কণ্ঠ। আচ্ছা ইয়ানা, তোমাদের বাড়ি কিছুদিন আগে যে ভাইজানটা এসেছে সে তোমার কে হয়? ইয়ানা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবল। এদিকে রিফাতও কান খাড়া করে আছে ইয়ানার উত্তর শুনবে বলে। কান যেন বিদ্রোহ করে বলছে, হাজবেন্ড হাজবেন্ড হাজবেন্ড। নিজের চিন্তায় নিজেই অবাক হয়ে রিফাত। ইয়ানা এবার রিফাতকে দ্বিগুণ অবাক করে দিয়ে বলল, উনি আমার কাজিন হয়, আর এই বাড়ির বড় ছেলে উনি শ্যাম ভাই। এতদিন ডক্টরি পড়ার সুবাদে তিনি বিদেশে ছিলেন। অবশ্য আপনি কিভাবে জানবেন? আপনারা তো এখানে এসেছেন মাত্র 1.5 বছর। ভীষণ মিষ্টি করে কথাগুলো বলে উঠল ইয়ানা। সিয়াম নামক ছেলেটিও সন্তুষ্ট প্রকাশ করলো ইয়ানার কথায়। এখানে আসার দ্বিতীয় দিনের সকালেই সিয়াম ইয়ানাকে তাদের ছাদে দেখেছিল। ছোট্ট খরগোশ ছানার সাথে মন মাতিয়ে গল্পই মশগুল ছিল মেয়েটি। ব্যাস, সিয়াম বাবাজি হৃদয় হারা হলে। ইয়ানার সাথে একবারই কথা, মিশের কথা শুনে নিজেও একটা বিড়াল পোষে, যাতে করে তাদের বন্ডিং আরো গভীর হোক। এদিকে রিফাত রাগী অগ্নিশর্মা। ইয়ানার কথা শুনে সে প্রায় ফুঁসছে। এই রাগের কারণ কি শুধুই তাকে কাজিন বলা, নাকি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার জন্য? না না, দুইটাই একসাথে, দুই কারণেই বেজায় ক্রুদ্ধ। হুট করে রিফাত এর এরকম ক্লেশের অর্থ বুঝে আসলো না। চোয়াল শক্ত করে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। শুধু ইয়ানাকে একবার হাতের কাছে পেলে হয়। মিশিকে কোলে নিয়ে ইয়ানা সিঁড়ি বেয়ে উপরে উঠল। মুহূর্তেই মিশি লাফ দিয়ে নেমে গেল। হয়তো রেগে আছে ইয়ানার উপর। সিয়ামের বিবলুর সাথে মিশের প্রেমের মাঝে হিটলার হয়ে দাঁড়ানো হিয়ানাকে মিশি প্রায় এড়িয়েই গেল। হিয়ানা হাঁ হয়ে রইল মিশির আচরণে। প্রেম যে কাঁঠালের আটা, বাক্যটা শুধু মানব জাতির উদ্দেশ্যে নয়, তা আজ বুঝলাম। হিয়ানার কথাগুলো বলতে বলতে আপন মনেই হেঁটে যাচ্ছিল, কিন্তু ক্ষণিকের মধ্যে কেউ ইয়ানার হাত ধরে হ্যাঁচকা টেনে কোনো এক রুমের মধ্যে নিয়ে আসে। আচমকা টানে ইয়ানা ঘাবড়ে যায়, ভয়ে বুক ধক করে উঠল তার। দীর্ঘ প্রশ্বাস টানতে টানতে সামনে তাকাতেই দেখল রিফাত তার হাত দুটি দেয়ালের সঙ্গে চেপে ধরে রক্তচক্ষু মেলে তার দিকেই তাকিয়ে আছে। হিয়ানা এবার জমে গেল।
রিফাত তার এত কাছে থাকাতেই শীত দ্বারা পেয়ে শীতল স্রোত নেমে গেল। পেট কেমন মোচড় দিয়ে উঠল। কিন্তু লোকটার হলো কি, ভাবসাব এমন কেন? কিছু বলে ওঠার আগে রিফাত চেয়ার শক্ত করে আরও ঝুঁকে গেল ইয়ানার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কাজিন? ইয়ানা রিফাতের প্রশ্ন শুনে কিছুটা বিস্মিত হলো। অতঃপর নিজেই ভ্রু নাচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তাহলে আপনিই বলুন, আপনি আমার কে? রিফাত কিছুটা থম মেরেই গেল। ভারী ভাবনা হালকা হয়ে আসলো, দৃষ্টি শান্ত হলো। ইয়ানার প্রশ্নও তাকে ভিতর থেকে ঝাঁকিয়ে তুলল। প্রশ্নের উত্তর খুঁজে পেল না রিফাত। রিফাতের ভাবভঙ্গিমা দেখে ইয়ানা তাচ্ছিল্য হাসল। নিজের হাত ছাড়িয়ে নিতে নিতেই বলল, যেদিন নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাবেন, সেদিন প্রশ্ন করার অধিকার পাবেন। আর এত প্রশ্নেরই বা কী আছে, থাকুন না নিজের মতন। এই ইয়ানা কোনোদিন আপনার কাছে কোনো রকমের অধিকার চাইবে না, আর আশা করি আপনিও আপনার লিমিট ক্রস করবেন না। হাত ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ানা। রিফাত অবাক, নিজের উপর নিজেই ভীষণ রাগ উঠছে তার। হিয়ানার এই ধরনের আচরণ তার সহ্য হচ্ছে না। রাগে শরীর কাঁপছে তার। ছোটবেলাকার হিয়ানা আর এখন মুহূর্তে চলে যাওয়া হিয়ানার মধ্যে শত পার্থক্য খুঁজে পাচ্ছে রিফাত। সে তো বিদেশ থেকে ভেবে এসেছিল দেশে ফিরেই সে এই মেয়েটাকে শরীয়তে তালাক দেবে, মুক্তি হবে নিজেও আর মুক্তি দেবে মেয়েটাকেও। কিন্তু এখন এমন কেন হচ্ছে তার? মেয়েটার মুখ থেকে মুক্তি পাওয়ার কথা নিম পাতার থেকেও বেশি তিতা লাগছে কেন? যখনই মেয়েটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তখনই তার থেকে শত গুণ বেশি কাছে চলে আসে কেন? উদাসীন মনে নিঃশব্দে নোনা জল গড়িয়ে পড়ল গালবে। মনে পড়ল প্রায় 2 বছর আগেকার কথা। ইব্রাহিম সাহেব একদিন হুট করে ভিডিও কল করে বসে রিফাতকে, আর তার পাশেই বসেছিল হিয়ানাও। রিফাত কল রিসিভ করে টুকিটাকি কথা বলার মাঝে রিফাতের এক বন্ধু হিয়ানাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, হে রিফাত, হু ইজ সি? রিফাত খুবই স্বাভাবিকভাবে সব সময়ের মতোই গম্ভীর স্বরে উত্তর দিয়েছিল। শি ইজ কাজিন, নট ভেরি ইম্পর্ট্যান্ট। তখন এই কথার মধ্যে থাকা অবহেলা হিয়ানা বুঝতে না পারলেও এখন তা ঠিকই উপলব্ধি করতে পারে সে। ঠুনকো এই সম্পর্কের মেয়াদ রিফাত শেষ করার আগে সেই শেষ করে ফেলবে। কিন্তু ওই যে মন মাঝারে বেসামাল অনুভূতি, সেটা কিভাবে শেষ করবে? এদিকে রিফাত পাইচারি করছে রুমের এ মাথা থেকে ও মাথা। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। মেয়েটার দুরূহ চাহনি, কঠিন শব্দ রিফাত মানতে নারাজ। ওই লৌহ মানবী শক্তভাষী ইহানাকে সে চেনে না, নাকি পরিস্থিতির বশে নিজের কঠিন দেখানোর চেষ্টা মাত্র? এরই মধ্যে দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়ানো আফতাব সাহেবের কণ্ঠ ভেসে আসলো, রিফাত, রুমে আসো? জি, আসুন। রিফাতের অনুমতি পেয়ে আফতাব সাহেব রুমে প্রবেশ করল। এক বাড়িতে থেকেও তাদের দূরত্ব আকাশ ও জমিনের ন্যায়। বাপ ছেলের দেখা প্রায় সপ্তাহ খানিক পর। আফতাব সাহেব মনের মনেই সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ল। সেটার সাথে দূরত্বের কারণ হিসেবে নিজের অবিচার বেশি খুঁজে পেলেন তিনি। তোমার তো আর বাড়িতে দেখাই যায় না রিফাত। সকালে নাস্তার টেবিলেও না, আর না রাতের ডিনারের সময়। এইভাবে ব্যস্ত সময় পার করলে শরীর খারাপ করবে তো। নিজের বাবার এরকম সম্বন্ধ সূচক কথা শুনে রিফাত মাথা তুলে তাকালো। বাবার দিকে যে কতদিন পর তার নজর পড়েছে তা হাতে গোনার বাইরে। ভালোবাসা যেন অভিমানের কাছেই হেরেই গেল। শুকনো ঢোক গিলে নজর কার্নিশে রেখে তাচ্ছিল্যতার সঙ্গে বলল, কি অদ্ভুত না? হৃদরোগীর ডাক্তার আমি, আর আমার শরীর খারাপের কথা এক ব্যবসায়ী মানুষ বলছে, যার কিনা আমায় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কোনো দিনই। রিফাত, বাবার কথা অগ্রাহ্য করে রিফাত আবারও বলল, প্রয়োজনে পাশে পায়নি তাকে, শুধু নানান সম্পর্ক সিদ্ধান্ত চাপিয়ে দিল আমার মাথায়। বাচ্চা ছেলেটার পাশে দাঁড়ানোর বদলে ব্যস্ত ছিল তখন নিজের নতুন জীবন শুরু করতে। যাই হোক, যা বলার জন্য এসেছেন বলে ফেলুন। ছেলের এরকম বেদনামূলক কথা শুনে আফতাব সাহেবের বুক কেঁপে উঠল। ভাষা খুঁজে পেল না ছেলের কথার বদলে কোনো উত্তর দিতে। তার নিজের দুঃখ সংগোপনে ঠোক গিলে ফেলল। হাতে থাকা কাগজটা টি টেবিলের উপর রেখে বলল, তোমার আর ইয়ানার রেজিস্ট্রি পেপার। আমি জানি তোমাদের সম্পর্কটা খুব বেশি দূর এগোয়নি, কিন্তু আমি বলবো সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখো। বিয়েটা যেভাবেই হোক না কেন,
তোমার বিবাহের এক অটুট ও পবিত্র বন্ধনে আবদ্ধ। আর শরীয়ত মোতাবেক তোমাদের জীবন এক। আমার বিশ্বাস ইয়ানা তোমার কোনো দিন নিরাশ করবে না। এটাকে তুমি ছোট থেকে নিজের চোখের সামনে দেখেছো। আশা করি তোমার নতুন করে কিছু বোঝাতে লাগবে না। জন্মের আগেই বাবাকে হারিয়েছে। আমি চাই না সম্পর্কে এগোনোর আগেই সে নিজের স্বামীও হারাক। তোমার চোখে আমি একটা ভালো বাবা হতে পারিনি, কিন্তু রিফাত, আমার মিনতি, ইয়েনার সামনে আমাকে একটা ভালো শ্বশুর হওয়ার সুযোগ দিও। কথাটি বলেই আর দাঁড়ালো না আফতাব সাহেব। এদিকে নিস্তব্ধ হয়ে থাকলো রিফাত। গলা ভারী হয়ে এলো। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল টি টেবিলের উপর রাখা রেজিস্ট্রি পেপারের ওপর। নিজের রুমের চেয়ারে মাথায় হাত দিয়ে আফতাব সাহেবকে বসে থাকতে দেখে ব্যাকুল বেগে ছুটে এলো আসফিয়া। মনটা দুরু দুরু করছে। আফতাব সাহেবের কাঁধে হাত রেখে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, এভাবে বসে আছো কেন? শরীর কি খারাপ লাগছে? আজ অফিস যেতে হবে না, কিছু বলো। আফতাব সাহেব মাথা তুললেন। আসফিয়া এবার মনে হয় কেঁদে দিল মোলে। এই মহিলাটার মন ভীষণ নরম, মায়ায় মোড়ানো। রিফাত এর মা দুনিয়া ছাড়ার প্রায় 9 মাস পর তিনি আসফিয়াকে বিয়ে করেন, নিজের ইচ্ছার বিরুদ্ধে, পরিবারের চাপে। তাদের কথা মতে রিফাতের একটা মা প্রয়োজন। সময় পারলেই আফতাব সাহেব উপলব্ধি করতে পারে তিনি সত্যিই একটা বিস্ময়কর ভালো জীবন সঙ্গী পেয়েছেন, কিন্তু এর বদলতে তিনি হারিয়ে ফেলেছেন তার ছেলেকে। আচ্ছা, আমি মনে হয় আমার ছেলেকে তৃতীয়বারের মতো হারিয়ে ফেলবো। মিস্টার আফতাবের ক্রন্দনরত গলার স্বর আসফিয়াকেও কাঁপিয়ে তোলে। অতঃপর আফতাব সাহেবের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাস কণ্ঠে বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। যখন রিফাত নিজেকে ইয়ানার সাথে অত্যাধিক সুখী দেখবে, তখন সে বুঝতে পারবে তার বাবা আর তার দাদুর নেওয়ার সিদ্ধান্ত তার জন্য অমঙ্গল ছিল না। সন্ধ্যায় হাতে মিষ্টি নিয়ে হাজির হাফিজ আর হাফিজের মা হাফসা। আজ বাড়িতে সবাই অবস্থিত। আলিয়া হাতে খাতা নিয়ে সোফার এক কোণে বসে পড়ছে। ইয়ানা, আসফিয়া আর ইয়াসমিন বেগমের সঙ্গেই কিচেনে নাস্তায় সাহায্য করছে। রিফাত ড্রয়িং রুমের কোণে সিঙ্গেল সোফায় ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। আফতাব মিয়া আর ইব্রাহিম সাহেব এটা সেটা নিয়ে কথা বলছে। এই সবের মধ্যে হাফিজ আর হাফসা প্রবেশ করলো। তাদের দেখে ছুটে এলো আসফিয়া। দুই যা এর মিল যেন দুই বোনের মতো। কুশল বিনিময় করলো দুজনে। ইয়াসমিন বেগম ও ইয়ানাও ভালো মন্দ জিজ্ঞাসা করলো। অতঃপর সবাইকে মিষ্টি মুখ করিয়ে জানালো হাফিজের চাকরি হয়েছে। সবাই অত্যন্ত খুশি হলো। রিফাত হাফিজকে জড়িয়ে ধরে শুভ কামনা জানালো। আফতাব সাহেব হাফিজকে কাজের বিষয়ে নানা প্রশ্ন করল, পোস্ট, স্যালারি, আরও নানা বিষয়। হাফিজ সমস্ত কিছু চাচাকে বুঝিয়ে বলল। তাতে আফতাব সাহেব সন্তুষ্ট হলেন। হাফিজ এবার ইব্রাহিম সাহেবের পাশে বসে ইব্রাহিম সাহেবের দাড়ির মাঝে আঙ্গুল চালিয়ে জিজ্ঞাসা করলো, হ্যান্ডসাম, কেমন আছো? দিন যাওয়ার সাথে সাথে আরও বেশি ইয়াং হয়ে যাচ্ছ যে, ব্যাপার কি? দাদি কি স্বপ্নে এসে চুমু দিয়ে যায়? হাফিজের কথা সবাই হেসে উঠল। দাদু নিজের হাতে থাকা লাঠি দিয়ে হাফিজের বাহুতে মেরে বলল, যা বেটা, দাদুর খোঁজ নেওয়ার সময় হয় না তো একটুও, কখন যে আল্লাহর ডাক আসে। ছি ছি ছি, দাদু এরকম কথা মুখেও আনে না। আমার সন্তানের বাচ্চার বিয়ে দেখা বাকি এখনও তোমার, আর তুমি কি না যাওয়ার কথা বলছো? বেদনা পেলাম। অত ছাড়া, আগে বিয়ে কর, তারপর তো তোর বাচ্চা কাচ্চার বাচ্চাকে দেখতে পাবো। এই জরিনা, যা তো আমার রুম থেকে আমার ডায়েরিটা নিয়ে আয়। এখানে কটা মেয়েদের নম্বর আছে, হাফিজের সাথে বেশ মানাবে। আলিয়া ভ্রু কুচকে তাকালো দাদুর দিকে। মানে কি? মেয়েগুলোর নাম্বার কি হাফিজের চাকরি পাওয়ার অপেক্ষায় রেখেছিল? তার ওপর নামের পিন্ডি দিয়ে আবার কাজ বলছে? যাবে না সে। আলিয়া আট শাট হয়ে বসে থাকলো সোফার কোনোটায়। এমন ভান করলো যেন সে দাদুর কথা শুনতেই পায়নি। এরই মাঝেই আলিয়ার দিকে তাকিয়ে দাদু আবারও বলে উঠল, কি রে হালিমা, যাবি তো? এবার মাথাটা গরম হয়ে গেল আলিয়ার। তেতে উঠে বলল, সব মেয়েদের নাম্বার যখন তোমার কাছে আছে, তখন তুমি তো একটা বিয়ে করে নিতে পারো নাকি? ডায়েরি তো নয় যেন শাদি.com অ্যাপ। বলি কি, আমাদের জন্য একটা স্মার্ট দাদি নিয়ে আসলেই তো পারো। আলিয়ার কথায় পুরো ডাইনিং রুমে হাসির রোল পড়ে গেল। দূরে বসা রিফাতও না চাইতেও হেসে দিল, জোরে নয় ঠোঁট চেপে। ইয়ানা দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে রিফাতের দিকে তাকালো।
লোকটা হাসছে। চাঁদ নিশ্চয়ই আজ নিজের পথ ভুলেছে। হাসির এক পর্যায়ে হাফিজ দাদুর উদ্দেশ্যে বলল, বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।